আসসালামু আলাইকুম। আজ 7 আগস্ট 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ হাসিনার গণহত্যার প্রমাণ তুলে ধরল ভারতীয় মিডিয়া। ডক্টর কলিমুল্লাহ গ্রেফতার, ভেতরের রহস্য কি? বাংলাদেশ সীমান্তে আদিবাসীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে আসাম সরকার। এবার বিস্তারিত। হঠাৎ ভারতীয় মিডিয়াগুলো মারমুখী আচরণ শুরু করেছে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিরুদ্ধে। এ বিষয়ে দৈনিক ইনকিলাবের একটি রিপোর্ট সবার নজর কেড়েছে। রিপোর্টে বলা হয়, স্বয়ং ভারতীয় মিডিয়া বলছে ফ্যাসিস্ট হাসিনা গণহত্যাকারী, খুনি, পলাতক, স্বৈরাচার। ভারতীয় গদি মিডিয়াগুলো হঠাৎ 360 ডিগ্রি বিপরীত প্রান্তে ঘুরে যাওয়া যেন কিছুটা স্বস্তির। তবে সবগুলো নয়। ভারতীয় একটি মিডিয়া সম্প্রতি ফ্যাসিস্ট হাসিনাকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফিক্সড ডিপোজিট বলে আখ্যা দিয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা টিভির জনপ্রিয় উপস্থাপিকা ইন্দ্রাণী দাশগুপ্ত এবার সরাসরি হাসিনা ইস্যুতে দেশটির কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো ধুইয়ে দিয়েছেন। ভারতীয় প্রথম সারি সংবাদ মাধ্যম কলকাতা টিভির চতুর্থ স্তম্ভ নামের সেই অনুষ্ঠানে উপস্থাপিকা ইন্দ্রাণী যেন এদিন নেমে পড়েছিলেন সত্যটা সমগ্র ভারতবর্ষের সামনে তুলে ধরতে। হাসিনা ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার 1 বছরের মাথায় গত 4 আগস্ট এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় টেলিভিশনটির পর্দায়, যেখানে এই উপস্থাপিকা ভারতীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে খোঁচা মেরে বলেন, ভারত সবকিছুর পরও শেখ হাসিনাকে আশ্রয় দেবে, তাকে এই ভূখণ্ডে বসেই রাজনীতি করতে দেবে। সেই কথাটি না হয় বলুন, কিন্তু মোদিজি চুপ করে বসে আছেন। শেখ হাসিনা ওনার কাছে এক ফিক্সড ডিপোজিট, যখন ইচ্ছা তখন ভাঙাবেন। শুধু তাই নয়, যেখানে ভারতীয় মিডিয়া মানেই হাসিনার গুণগান, সেখানে গতানুগতিক ফ্যাসিস্ট খুনি হাসিনার প্রশংসার বিপরীতে গিয়ে করা হয়েছে মুন্ডুপাত। হাসিনাকে সম্বোধন করা হয়েছে গণহত্যাকারী, পলাতক, ফ্যাসিস্ট হিসেবে। আর প্রধানমন্ত্রী মোদীকে দাঁড় করানো হয়েছে কাঠগড়ায় এমন নির্লজ্জ বেহায়া খুনিকে ফিরিয়ে না দিয়ে উল্টো কড়া পাহারায় রাখার জন্য। এদিন এই উপস্থাপিকাকে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির বরাত দিয়ে 24-এর গণ অভ্যুত্থানের সময় হাসিনার সেই মারণাস্ত্র ব্যবহারের কল রেকর্ডের সত্যতা তুলে ধরতে দেখা যায়। এর পাশাপাশি জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সে সময় হাসিনা 1400 নিরীহ মানুষকে হত্যা করেছে বলে তাকে গণহত্যাকারী হিসেবেও আখ্যা দিতেও দ্বিধাবোধ করেননি তিনি। উপস্থাপিকা ইন্দ্রাণী এরপর তুলে ধরেন হাসিনার বিচার কার্যের বিষয়টি। হাসিনার নামে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বারবার হাসিনাকে ফেরত চাইলেও মোদী প্রশাসনের মুখে কুলুপ আঁটার বিষয়টিও সামনে নিয়ে আসেন তিনি। সর্বশেষ ডক্টর ইউনূস নৈতিক বিবেক ও মানবিক দৃষ্টিকোণ থেকে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারতের প্রতি সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। আর গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে চিঠির মাধ্যমে খুনি হাসিনাকে ফেরত দেওয়ার অনুরোধ জানায় বাংলাদেশ। কিন্তু এখনও বিষয়টি নিয়ে কেন চুপ মোদী সরকার, সেই প্রশ্ন রেখে উদ্বেগ জানাতে দেখা যায় ভারতীয় এই সাংবাদিককে। এরপর তিনি মন্তব্য করেন, পুরনো বন্ধুত্ব কিংবা রাজনৈতিক কোনো মতবাদ দিয়ে তো আর সাধারণ মানুষের গণহত্যাকে ন্যায্যতা দেওয়া যায় না। এ সময় এই উপস্থাপিকা ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন রাখেন, ভারতীয় সাধারণ মানুষরা তো আন্তর্জাতিক অপরাধী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ানোর কারণটাও জানেন না মোদী সরকারের। আর অন্যদিকে হাসিনা যে নিজ দেশি গণহত্যার অপরাধে অপরাধী, তাকে কিভাবে আশ্রয় দেয় মোদী সরকার, এটাও জানতে চান এই সাংবাদিক। ভারতীয় এই গণমাধ্যমটি আর সাংবাদিক ইন্দ্রাণী স্বৈরাচার গণহত্যাকারী হাসিনার মুখোশ খুলে দিয়ে সত্যটা জাতির সামনে তুলে ধরায় বেশ প্রশংসিত হচ্ছেন ভারত ছাপিয়ে বাংলাদেশ তথা বিশ্বজুড়ে। ভারতীয় গদি মিডিয়াগুলোর গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সত্যটা তুলে ধরায় অনেকেই কৃতজ্ঞতাও জানাচ্ছেন তাদের প্রতি। কিন্তু এরপরও কি ঠিক হবে কট্টর ইসলাম বিদ্বেষী হিন্দুত্ববাদী মোদী? এরপরও কি দাদাবাবুরা ফিরিয়ে দেবে ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনাকে? সেই প্রশ্ন যেন থেকেই যায়। তবে ভারতীয় মিডিয়াগুলো যে বুঝতে শুরু করেছে বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার দিন শেষ। হাসিনা এখন বাংলাদেশে ফিরলে তা হবে কারাবরণের জন্য, ফাঁসির মঞ্চায়নের জন্য। বিচারের মুখোমুখি হতেই হবে এই স্বৈরাচারকে। তাতে কট্টর ইসলাম বিদ্বেষী মোদী পাশে দাঁড়ালেও একটা সময়ে করতে পারবেন না কিছুই। পাপের ফল ভোগ করতেই হবে হাসিনাকে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞ মহল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর 1টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। ক্ষমতার অপব্যবহার, প্রতারণা এবং জালিয়াতির মাধ্যমে সরকারের 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে দুর্নীতি দমন কমিশন সাবেক এই ভিসি এবং আরও 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
মামলার এজাহারে অভিযোগ, তারা পরস্পর যোগসাজশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের ডিপিপি উপেক্ষা করে সরকারি নিয়মাবলী লঙ্ঘন করেছেন। দুদক অভিযোগে জানায়, এই 5 আসামি মোট 4 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে ছিল 30 কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদন, নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কাজ চালানো এবং নিরাপত্তা জামানত হিসেবে রাখা অর্থ এফডিআর হিসেবে ব্যাংকে জমা করা। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর AKM নুরুন নবী, সাবেক উপাচার্য নাজমুল হাসান কলিমুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঠিকাদার মোহাম্মদ আব্দুস সালাম বাচ্চু এবং MM হাবিবুর রহমান সহ 5 জনকে অভিযুক্ত করা হয়েছে। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, তারা অগ্রিম অর্থ প্রদান না করেই ঠিকাদারকে আর্থিক সহযোগিতার নামে ব্যাংক গ্যারান্টি গ্রহণ করে অগ্রিম বিল প্রদান করেছিলেন। এরপর তাদের চুক্তি অনুযায়ী খরচের জন্য প্রয়োজনীয় সব নথি উপেক্ষা করে খরচ অনুমোদন করেছেন। এছাড়া দ্বিতীয় পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ এবং PPR 2008 অনুযায়ী দরপত্র মূল্যায়ন না করার মতো অভিযোগও উঠেছে। তবে তার বিরুদ্ধে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে ষড়যন্ত্র করারও অভিযোগ পাওয়া গেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতের আসাম রাজ্যের সরকার স্থানীয় আদিবাসী বাসিন্দাদের অস্ত্রের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে। আসামের কট্টর হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের মুসলিমদের মাঝে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা AFPর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে দিয়ে বলেছিলেন, অসমীয়া ভাষাভাষী জনগণ বাংলাদেশ সীমান্ত থেকে এমনকি নিজেদের গ্রামেও হামলার হুমকির মুখোমুখি হয়েছেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় প্রায় 3 কোটি 10 লাখ জনসংখ্যার এই রাজ্য জাতিগত, ভাষাগত ও ধর্মীয় দিক থেকে বিভাজিত এবং বিগত কয়েক দশকে বহু রক্তক্ষয়ী সংঘর্ষের সাক্ষী হয়েছে। 2011 সালের সর্বশেষ জাতীয় আদমশুমারি অনুযায়ী আসামের প্রায় 35% মানুষ মুসলিম, যাদের বেশিরভাগই বাংলাভাষী। এছাড়া বাকিরা হিন্দু ধর্মাবলম্বী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের যেসব আদিবাসী জনগোষ্ঠী নিজেদের জীবনের জন্য হুমকি অনুভব এবং সংবেদনশীল এলাকায় বসবাস করেন, তারা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ভারতে সাধারণত অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর, কিন্তু রাজ্য জুড়ে হঠাৎ করে সবার জন্য অস্ত্রের লাইসেন্স উন্মুক্ত করে দেওয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন বিরোধী দলীয় নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে রাজ্যের বিরোধী দল কংগ্রেসের আইন প্রণেতা গৌরব গগৈ বলেছেন, রাজ্য সরকারের অস্ত্রের লাইসেন্স দেওয়ার এই উদ্যোগ এবং সহিংসতা ও ব্যক্তিগত প্রতিশোধমূলক অপরাধ বৃদ্ধি পাবে। এটি সুশাসন নয়, বরং আইনহীনতার দিকে এক বিপজ্জনক পশ্চাৎগামী পদক্ষেপ। ভারতের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির নেতা হিমন্ত বিশ্ব শর্মা অসমীয়া ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ জনগণকে সমর্থন দিতে শর্মার বিজেপি সরকার যে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, এই উদ্যোগ তারই অংশ। এই অভিযানের মধ্যে রয়েছে ব্যাপক উচ্ছেদ অভিযান, যাদের শর্মা অবৈধ অনুপ্রবেশকারী কিংবা সন্দেহভাজন নাগরিক হিসেবে আখ্যায়িত করেছেন। এই পদক্ষেপকে ব্যাপকভাবে বাংলা ভাষাভাষী মুসলমানদের নিশানা করেই নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়, যাদের মাতৃভাষা প্রতিবেশী বাংলাদেশের প্রধান ভাষা বাংলা। তবে অনেক জাতিগত বাঙালি আসামের বহু পুরনো বাসিন্দা ও তারা ভারতীয় নাগরিক। এমনকি 1947 সালে রক্তক্ষয়ী সংঘাতে ব্রিটিশ সাম্রাজ্যের পতনের সময় বাংলাদেশ আলাদা হয়ে যাওয়ার অনেক আগে থেকেই তাদের শিকড় আসামে রয়ে গেছে। 2019 সালে ভারতের বিতর্কিত জাতীয় নাগরিক নিবন্ধন NRC আইন চালু করা প্রথম রাজ্য আসাম। নাগরিকত্ব যাচাইয়ের এই প্রক্রিয়া রাজ্যে চালু করার পর প্রায় 20 লাখ মানুষ নাগরিকত্বের তালিকা থেকে বাদ পড়েন, যাদের অনেকেই মুসলমান। বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির ঘনিষ্ঠ মিত্র স্বৈরাচারী সরকারের পতনের পর গত 1 বছরে আসামে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সতর্ক করে দিয়ে বলেছেন, রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলোর আদিবাসী জনগণ বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে এক ধরনের নিরাপত্তাহীনতার পরিবেশে বসবাস করছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কি ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে। তাকে আদালতে পাঠানো হয়েছে। সুমাইয়া জাফরিনকে মিরপুর DOHS এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র
ষড়যন্ত্রের ঘটনায় সুমাইয়ার কী ধরনের ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত 28 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন বিষয় সামনে আসছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে নিহত অজ্ঞাত পরিচয় 6 মরদেহ দাতব্য সংস্থা আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো গত 1 বছর ধরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পড়েছিল। এই দীর্ঘ সময়েও তাদের খোঁজে আসেননি কেউ। অজ্ঞাত হিসেবেই মরদেহগুলো দাফন করা হবে জুরাইন কবরস্থানে। বৃহস্পতিবার দুপুর 12:30টার দিকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। এর মধ্যে একটি নারীর মরদেহ, বাকিগুলো পুরুষের। তাদের বয়স আনুমানিক 30, 25, 20, 22 ও 25 বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডাক্তার কাজী গোলাম মোখলেসুর রহমান। তিনি জানান, জুলাই আন্দোলনের সময় 7 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে মরদেহগুলো ঢাকা মেডিকেলে আসে। এরপর সেগুলোর ডিএনএ আলামত সংগ্রহ করা হয়। তিনি জানান, পুলিশের মাধ্যমে মরদেহগুলো আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিটি মরদেহে আঘাতের চিহ্ন ছিল। একটি মরদেহে শটগানের গুলির চিহ্ন রয়েছে, বাকিগুলোতে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আদালতের আদেশে মরদেহগুলো হস্তান্তর করা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ফারুক আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহত 6টি মরদেহ এখানে রাখা হয়েছিল এবং ময়না তদন্ত সম্পন্ন হয়েছিল। আমাদের পুলিশের যতগুলো কার্যক্রম ছিল প্রত্যেকটি আমরা সম্পন্ন করেছি। আমরা বিষয়টি আদালতকে অবহিত করি এবং আদালতের নির্দেশেই এই মরদেহগুলো আঞ্জুমান মুফিদুলের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। কবরস্থানে প্রত্যেকটি মরদেহের সিরিয়াল অনুযায়ী নম্বর থাকবে। ভবিষ্যতে যদি কারো সঙ্গে ডিএনএ স্যাম্পল ম্যাচ করে তাহলে তাদের মরদেহ দিয়ে দেওয়া হবে। মরদেহগুলো কেন শনাক্ত করা যায়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তাদের হাতের অবস্থা খারাপ থাকায় দেওয়া সম্ভব হয়নি, যে কারণে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা পরিচয় শনাক্তের জন্য যথেষ্ট চেষ্টা করেছি। আঞ্জুমান মুফিদুল ইসলামের দাফন সেবা অফিসার কামরুল ইসলাম বলেন, দাফনের উদ্দেশ্যে জুরাইন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত 6টি মরদেহ নিয়ে যাওয়া হবে। এদের মধ্যে একজন নারী, বাকি সবাই পুরুষ। পুলিশ সূত্রে জানা যায়, এই মরদেহগুলোর মধ্যে 3টি যাত্রাবাড়ি থানার, একটি পল্টন থানার ও 2টি শাহবাগ থানার। দীর্ঘদিন তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও কেউ নিতে আসেনি। মরদেহগুলোর ডিএনএ সংরক্ষণ করা হয়েছে যেন ভবিষ্যতে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই শহরে অনেকেই বাড়ি ভাড়া করে থাকেন, আবার কিছু সংখ্যক মানুষ নিজের বাড়িতে থাকেন। যারা বাড়ি ভাড়া করে থাকেন তারা বিভিন্ন সময়ে বিপত্তির মুখোমুখি হন। যেমন প্রতি বছরই দ্বিগুণ বাড়ি ভাড়া বাড়িয়ে দেন বাড়িওয়ালারা। এইসব অসঙ্গতির প্রতিকারের জন্য বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন রয়েছে। সেই আইনের অধীনে আপনি প্রতিকার পেতে পারেন। যদি বাড়িওয়ালার সঙ্গে আপনার দ্বন্দ্ব তৈরি হয় তাহলে আপনি জজ কোর্টে গিয়ে এই ধরনের একটি মামলা দায়ের করতে পারেন। তখন আপনাকে আর বাড়িওয়ালাকে ভাড়া দিতে হবে না, আপনি আদালতে ভাড়া দেবেন। আদালত বাড়িওয়ালাকে বুঝিয়ে দেবেন ন্যায্যতার সঙ্গে ভাড়া নির্ধারণ করার পর। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন সবাই। শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। গাজার উপর ইসরায়েলের চালানো দীর্ঘমেয়াদী বর্বর আগ্রাসন শুধুমাত্র মানবিক বিপর্যয় নয়, অর্থনৈতিক দিক থেকেও ইতিহাসের অন্যতম ব্যয়বহুল এক যুদ্ধ হয়ে দাঁড়িয়েছে। হিসাব বলছে, এক একজন ফিলিস্তিনি নাগরিককে হত্যা করতে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় 18 কোটি টাকা। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকার উপর ভয়াবহ হামলা শুরু করে ইসরায়েল। 1 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ থামেনি। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোরিচ জানিয়েছেন, এই যুদ্ধের জন্য এখন পর্যন্ত ইসরায়েলের খরচ দাঁড়িয়েছে 300 বিলিয়ন শেকেল, যা প্রায় 87.5 বিলিয়ন মার্কিন ডলারের সমান। এই বিপুল অর্থ ব্যয়ের পেছনে রয়েছে গাজার অন্তত 61,000 মানুষের প্রাণহানি। ইসরায়েলি গণমাধ্যম ও আন্তর্জাতিক সূত্রের বরাতে জানা যায়, এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দখলদার বাহিনী গাজা উপত্যকায় যে হত্যাযজ্ঞ চালিয়েছে তার সংখ্যা ইতোমধ্যেই 61,000 ছুঁয়েছে। আর এই হত্যাকাণ্ডে ইসরায়েল খরচ করেছে যে 87.5 বিলিয়ন ডলার, তা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,64,812 কোটি টাকা। এতে প্রতিটি নিহত ফিলিস্তিনের পেছনে গড়ে খরচ হয়েছে প্রায় 18 কোটি টাকা। এই ব্যয়বহুল ও রক্তক্ষয়ী আগ্রাসন সত্ত্বেও যুদ্ধ থামানোর কোনো লক্ষণ নেই, বরং ইসরায়েলি অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রী স্মোরিচ বুধবার স্পষ্ট করে বলেছেন, হামাস, ইউরোপ এবং ইসরায়েলের অনেকেই যুদ্ধ বন্ধে চাপ দিলেও আমরা পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। এই বক্তব্যের মধ্যেই বৃহস্পতিবার যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই বৈঠক থেকেই গাজা পুরোপুরি পুনর্দখলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও ইসরায়েলের অভ্যন্তরেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন অনেক সামরিক কর্মকর্তা এবং জিম্মি হওয়া পরিবারের সদস্যরা। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন। নিজেকে ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।